আজকের প্রথম খবরটা হলো মহাকুম্ভে পদপিষ্ট হয়ে অন্তত ৩০ জনের মৃত্যু, জখম ৬০ জন ঘোষণা যোগী প্রশাসনের। প্রয়াগরাজের মহাকুম্ভে মৈনী অমাবস্যায় অমৃত স্নানের জন্য ভিড় জমিয়েছিলেন প্রচুর পুণ্যার্থী। ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে গিয়ে মঙ্গলবার গভীর রাতে পদপিষ্টের ঘটনা ঘটে। এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ৩০ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৬০ জন। বুধবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে সরকারিভাবে হতাহতের সংখ্যা জানিয়েছেন মহাকুম্ভের ডিআইজি বৈভব কৃষ্ণ। এদিন সন্ধ্যায় ডিআইজি বলেন, রাত ১টা থেকে ২টার মধ্যে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে ৩০ জন প্রাণ হারিয়েছেন। ২৫ জনকে ইতিমধ্যেই শনাক্ত করা হয়েছে এবং বাকি ৫ জনের শনাক্তকরণের কাজ চলছে। মৈনী অমাবস্যা উপলক্ষে কোটি কোটি মানুষের ভিড় হয়েছিল প্রয়াগরাজে। মঙ্গলবার গভীর রাতে গঙ্গা, যমুনা এবং সরস্বতী ৩ নদীর সঙ্গমস্থল বা ত্রিবেণী সঙ্গমে অমৃত স্নান করতে জড়ো হয়েছিলেন পুণ্যার্থীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত আনুমানিক ২:৩০ নাগাদ অমৃত স্নান ঘিরে হুড়োহুড়ি শুরু হয়। তখনই ১১ থেকে ১৭ নম্বর খুঁটির মাঝে ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে যায়। ঘটনার পরই শুরু হয় উদ্ধার কাজ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ, আধা সেনা এবং এনএসজি নামানো হয়। এই ঘটনার পর কিছুক্ষণের জন্য অমৃত স্নান বন্ধ রাখা হয়েছিল। পরবর্তীতে তা পুনরায় চালু করা হয়। বুধবার সকালেই এই ঘটনায় শোক প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গেও ফোনে কথা বলেন তিনি। সব রকম সাহায্যের আশ্বাসও দেন। ঘটনার পর থেকেই হতাহতের বিষয়টি স্পষ্ট ছিল না। সরকারি তরফেও অন্য কোনো তথ্য দেওয়া হয়নি প্রথমে, তবে অবশেষে তা জানানো হলো। তবে যোগী সরকারের তরফে এর আগে দাবি করা হয়েছিল ভিড় নিয়ন্ত্রণের জন্য যথাযথ ব্যবস্থা নিয়েছে প্রশাসন। কিন্তু তা সত্ত্বেও কেন এই ঘটনা ঘটল তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। আজকের পরবর্তী খবরটি হলো মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু হাইলাকান্দির এক পুণ্যার্থীর। প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে মৃত্যু ঘটল হাইলাকান্দি জেলার এক পুণ্যার্থীর। বুধবার ভোরে মৈনী অমাবস্যায় স্নান করার সময় পদপিষ্টের ঘটনা ঘটে। পদপিষ্ট হয়ে একাধিক পুণ্যার্থী প্রাণ হারালেন। নিহতদের মধ্যে রয়েছেন হাইলাকান্দির ব্যবসায়ী নীতিরঞ্জন পাল। তিনি হাইলাকান্দি বিশিষ্ট মিষ্টান্ন ব্যবসায়ী ও সুইটসের স্বত্বাধিকারী। তার মৃত্যুর খবর হাইলাকান্দিতে পৌঁছেই শোকের ছায়া নেমে আসে। আজকের পরবর্তী খবরটি হলো রামনগর তারাপুরে প্রাণঘাতী হামলা, আহত একাধিক। প্রাণঘাতী হামলা চালালো রামনগর তারাপুরের বাসিন্দা কুতুবুদ্দিন বরবুইয়ার পরিবারের উপর দুষ্কৃতীরা। বুধবার এ ঘটনায় এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মোতায়েন করা হয় সিআরপিএফ। এদিন দুপুরে আচমকা রামনগরের বাসিন্দা কুতুবুদ্দিন বরবুইয়ার উপর দুষ্কৃতীরা আচমকা আক্রমণ চালায়। আক্রমণে গুরুতরভাবে আহত হন কুতুবুদ্দিন বরবুইয়া ও তার বড় ভাই করিমউদ্দিন লস্কর এবং পরিবারের লোকেরা। বর্তমানে করিমউদ্দিন গুরুতর আহত অবস্থায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি আছেন। পরিবারের সদস্যরা তারাপুর পুলিশ ফাঁড়িতে শাহরুখ আহমেদ বরবুইয়া, শাহাবুদ্দিন বরবুইয়া, বাপ্পন উদ্দিন লস্কর, কামাল উদ্দিন লস্কর সহ আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করে এবং উপযুক্ত তদন্তের মাধ্যমে অভিযুক্ত দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি করেন। এদিকে বিপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। আজকের পরবর্তী খবরটি হলো মহাকুম্ভ থেকে পূর্ণ স্নান সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, পুরো পরিবার শেষ। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ মেলা। ইতিমধ্যে দেশ বিদেশের হাজার হাজার পুণ্যার্থীরা জমায়েত করেছে এই মেলাতে। সেই মহাকুম্ভ মেলা থেকে পূর্ণ স্নান সেরে গাড়ি করে দিল্লির বাড়িতে ফিরছিলেন এক দম্পতি। ফেরার পথেই ঘটে মর্মান্তিক পথ দুর্ঘটনা, আর তাতেই মৃত্যু হয়েছে ওই দম্পতি সহ তাদের 2 সন্তানেরও। সোমবার মাঝরাতে ঘটনাটি ঘটেছে ফতেহাবাদের কাছে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে। জানা গিয়েছে মহাকুম্ভ মেলা থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে ওই পরিবার। প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা মারে গাড়িটি। পরবর্তীতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে উল্টে যায় তাদের
গাড়ি, আর ওই গাড়ির মধ্যেই ছিলেন 4 জন। মহাকুম্ভ থেকে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারিয়েছেন একই পরিবারের 4 জন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। মৃতরা হল ওম প্রকাশ সিং 42 বছর বয়স, তার স্ত্রী পূর্ণিমা সিং 34 বছর বয়স, সঙ্গে ছিল তাদের 2 সন্তান অহনা 12 বছর বয়স এবং বিনায়ক 4 বছর বয়স। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওম প্রকাশ ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ার ফলে দুর্ঘটনাটি ঘটে। ঘটনার সংঘর্ষ এতটাই মারাত্মক ছিল যে গাড়িটি সম্পূর্ণ ট্রাকের মধ্যে ঢুকে যায়। গাড়িতে আটকে পড়া দম্পতি ও তাদের সন্তানদের মৃতদেহ উদ্ধার করতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। আজকের পরবর্তী খবরটি হলো গৌহাটিতে এনকাউন্টার পুলিশের, গুলিবিদ্ধ ডাকাত। ফের গৌহাটি মহানগরে এনকাউন্টার। হাতিগাঁওয়ে ডাকাতকে লক্ষ্য করে গুলি করেছে পুলিশ। গুলিতে কুখ্যাত চোর আহত হয়েছে। মঙ্গলবার বনফুল এলাকায় চোরদের হামলায় এক মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়। ডাকাতরা ওই নারীর উপর হামলা চালিয়ে তার ব্যাগ ছিনিয়ে নেয়। হামলায় ওই নারীর 2টি হাড় ভেঙে গেছে। এ ঘটনার পর গৌহাটি পুলিশ অভিযান শুরু করে জুয়েল খান নামে এক ডাকাতকে পাকড়াও করার পর পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা চালায়। সে সময় হাতিগাঁও পুলিশ ডাকাতকে লক্ষ্য করে গুলি ছুড়ে, এতে পায়ে গুলিবিদ্ধ হয় ডাকাত। আহত ডাকাতকে গৌহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ তার ঘরে অভিযান চালিয়ে ওই মহিলার 2টি এটিএম কার্ড ও একটি স্কুটি বাজেয়াপ্ত করে। আজকের পরবর্তী খবরটি হলো ভিআইপিদের সুবিধা দিতে গিয়ে সাধারণ পুণ্যার্থীদের অবহেলা, বললেন রাহুল গান্ধী। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে পুণ্যার্থীদের মৃত্যুর ঘটনায় যোগীর প্রশাসনকে এক হাত নিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। পাশাপাশি রাহুলের অভিযোগ, ভিআইপিদের সুবিধা দিতে গিয়ে সাধারণ পুণ্যার্থীদের অবহেলা করেছে যোগীর প্রশাসন, যার জেরেই মর্মান্তিক এই ঘটনা। মহাকুম্ভে অবিলম্বে এই ভিআইপি সংস্কৃতি বন্ধ করার আবেদনও জানিয়েছেন রাহুল গান্ধী। আজকের পরবর্তী খবরটি হলো চুরি যাওয়া সামগ্রী উদ্ধার 5 গ্রাম পুলিশের, গ্রেফতার 4 জন। বড়সড় সাফল্য অর্জন করেছে 5 গ্রাম পুলিশ। জাঙ্কিবাজার এলাকায় 4 চোরকে হেফাজতে নিয়ে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করল 5 গ্রাম পুলিশ। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে চুরির অভিযোগে জাঙ্কিবাজার এলাকার চুরিকাণ্ডে জড়িত থাকা 4 চোরকে গ্রেফতার করে পুলিশ। তারা হলো মাসুক আলী মজুমদার, সাদ্দাম হোসেন তালুকদার, জামাল উদ্দিন বরবুইয়া ও শাহিদ আহমেদ মজুমদার। তারা বর্তমানে 5 গ্রাম পুলিশের হেফাজতে রয়েছেন। 5 গ্রাম পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। ধৃতের বয়ানের ভিত্তিতে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করে পুলিশ। অভিযুক্তদের আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, জাঙ্কিবাজারে বিভিন্ন জায়গায় চুরির অভিযোগ উঠে আসছিল। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি বিশেষ টিম গঠন করে তদন্ত শুরু করেছিল। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে পুলিশ। এই অভিযানের মাধ্যমে 2-3 দফায় বেশ কয়েকজন চোরকেও আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। পরবর্তী সময়ে তাদের জিজ্ঞাসাবাদ চালালে আরও 2 অভিযুক্তের নাম উঠে আসে। আজকের পরবর্তী খবরটি হলো জেপিসিতে গৃহীত বিতর্কিত ওয়াকফ বিল নিন্দা বিরোধীদের। ভারতে সরকারিভাবে সংশোধিত ওয়াকফ বিল গৃহীত হলো যৌথ সংসদীয় কমিটিতে। গত সোমবার 14টি সংশোধনী সহ বিতর্কিত এই ওয়াকফ বিল কমিটিতে পাশ হয়। সেই সংশোধনীগুলি নিয়ে বুধবার ভোটাভুটি হয়। সেখানে 15টি ভোট পড়েছে সংশোধিত বিলের পক্ষে। বিলের বিপক্ষে পড়েছে 11টি ভোট। যদিও এই বিলকে অসাংবিধানিক আখ্যা দিয়েছেন বিরোধী এমপিরা। গত বছর আগস্ট মাসে পেশ হয় ওয়াকফ বিল। এই নিয়ে আলোচনার জন্য বিরোধীদের দাবি মেনে যৌথ কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল শীতকালীন অধিবেশনের প্রথম সপ্তাহেই, কিন্তু নির্ধারিত সময়সীমার মধ্যে রিপোর্ট দিতে না পারায় কমিটির মেয়াদ বাড়ানো হয়। বাজেট অধিবেশনের শেষ দিন পর্যন্ত কমিটিকে সময় দেওয়া হয়। তবে সময়সীমা শেষ হওয়ার আগেই 14টি সংশোধনী সহ ওয়াকফ বিলকে সবুজ সংকেত দেয় কমিটি। জানা গিয়েছে, কমিটি গঠনের পর ওয়াকফ বিল নিয়ে 38টি বৈঠক হয়েছে। গত শুক্র এবং শনিবার ছিল শেষ দফার বৈঠক। সেখানে শাসক বিরোধী তরতাজা তুঙ্গে উঠে। শেষ পর্যন্ত কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল জানান, বিজেপির পক্ষ থেকে 30টি সংশোধনী প্রস্তাব করা হয়েছিল। তার মধ্যে 14টি গৃহীত হয়েছে, কিন্তু বিরোধীদের আনা 44টি সংশোধনীর প্রত্যেকটিই বাতিল হয়েছে। বিরোধীরা যা প্রস্তাব করেছে তার পক্ষে মাত্র
10টি করে বুট পড়েছে। 14টি সংশোধনী নিয়ে বুধবার ফের বুটাবুটি হয়েছে কমিটিতে। তারপরেই সরকারিভাবে গৃহীত হলো বিতর্কিত ওয়াকফ বিল। সংশোধনীর পক্ষে ফল 15-11। জগদম্বিকা জানান, বিরোধীরা যে সমস্ত ক্ষেত্রে আপত্তি তুলেছিলেন সেগুলিও সংশোধনের আয়তায় রাখা হয়েছে। এই বিল কার্যকর হলে ওয়াকফ বোর্ডের কার্যপদ্ধতিতে স্বচ্ছতা আসবে। যদিও বিরোধীদের মতে সংশোধিত হলেও এই বিল অসাংবিধানিক, কারণ মুসলমানদের ধর্মীয় ব্যাপারে সরকারি হস্তক্ষেপ বাড়াতে পারে এই বিলের মাধ্যমে। আজকের পরবর্তী খবরটি হলো, মধ্যপ্রাচ্যে রমজান শুরু হতে পারে 1 মার্চ থেকে। মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, জ্যোতির্বিদ্যার হিসাব অনুসারে হিজরি শাবান মাস সম্ভবত 31 জানুয়ারি শুক্রবার থেকে শুরু হবে। এছাড়া আগামী 1 মার্চ থেকে মধ্যপ্রাচ্যের রমজান মাস শুরু হতে পারে বলেও এক প্রতিবেদনে জানিয়েছে খালিজ টাইমস। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্র মঙ্গলবার মাইক্রো ব্লগিং সাইট এক্স অর্থাৎ টুইটারে এ তথ্য জানায়। জ্যোতির্বিদ্যা হিসাব নিকাশ অনুযায়ী 31 জানুয়ারি শাবানের প্রথম দিন হবে। আমিরাত জ্যোতির্বিদ্যা কেন্দ্র শাবান মাস শুরু হওয়ার ব্যাপারে বলেছে, 29 জানুয়ারি হিজরি সনের রজব মাসের 29তম দিন হবে, কিন্তু ওই দিন সূর্যাস্তের সময় বা আগে চাঁদ অস্ত যাবে। ফলে ওই দিন ইসলামিক বিশ্বে শাবানের চাঁদ দেখা অসম্ভব হবে। এতে এসব দেশের রজব মাসটি 30 দিন পূর্ণ করবে এবং 31 জানুয়ারি হবে শাবানের প্রথম দিন। সংস্থাটি আরও জানিয়েছে, আগামী 30 জানুয়ারি বৃহস্পতিবার সব মুসলিম দেশ, দক্ষিণ ইউরোপ, আফ্রিকা এবং যুক্তরাষ্ট্রে খালি চোখে চাঁদ দেখা যাবে, যার অর্থ হলো যেসব দেশে বৃহস্পতিবার 29 রজব হবে সেসব দেশেও 31 জানুয়ারি শাবান মাস শুরু হবে, যার মধ্যে রয়েছে আফগানিস্তান, পাকিস্তান, ইরান, বাংলাদেশ, মরক্কো, ক্যামেরুন ও আলবেনিয়া। আজকের পরবর্তী খবরটি হলো, ঔষধ হিসাবে চীনে বিক্রি হচ্ছে বাঘের মুত। বাতের ব্যথায় কষ্ট পান অনেকে, বহু ঔষধ ব্যায়াম কতই কিছু না করে থাকে ভুক্তভোগীরা। দীর্ঘকাল ধরে অনেকে চিকিৎসা করিয়ে থাকেন, তবুও লাভ কিছু হয় না। কিন্তু এবার বেরোলো নতুন ঔষধ। এই ঔষধ খেলেই নাকি সেরে যাবে বাতের ব্যথা। চড়া দামে বিক্রি হচ্ছে এই ঔষধ। এই ঔষধ হলো বাঘের মুত। চীনের চিড়িয়াখানায় চড়া দামে বিক্রি হচ্ছে বাঘের মুত, আর তাতেই হামলে পড়েছেন গ্রাহকরা। এতটাই বীর যে অর্ডার দিয়েও বাঘের মুত পেতে হিমশিম খেতে হচ্ছে গ্রাহকদের। চীনের জনপ্রিয় চিড়িয়াখানা ইয়ানবাই ফ্যাংক্রিসিয়া ওয়াইল্ড লাইফ, এই জনপ্রিয় পর্যটন কেন্দ্রে 50 ইউয়ানে বিক্রি হচ্ছে বাঘের মুত। এই চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, সাইবেরিয়ান বাঘের মুত নিরাময় করবে বাতের ব্যথার, আর ঠিক সেই কারণেই 15 ইউয়ানের পরিবর্তে 1 বোতল মুত বিক্রি করছে তারা। আজকের পরবর্তী খবরটি হলো, ওয়ার্ডে বসেই রিলস দেখতে ব্যস্ত চিকিৎসক, হাসপাতালেই মর্মান্তিক পরিণতি রোগীর। বুকে তীব্র যন্ত্রণার কারণে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল এক মহিলাকে। চিকিৎসক ওয়ার্ডে উপস্থিত থাকলেও কার্যত বিনা চিকিৎসাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো ওই মহিলার। অভিযোগ, সেই সময় কর্তব্যরত চিকিৎসক মোবাইলে রিলস দেখতে ব্যস্ত ছিলেন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মৈনপুরীর একটি সরকারি হাসপাতালে। ঘটনার পরই ওই চিকিৎসকের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিতে সরব হয়েছে রোগীর পরিবার। জানা গিয়েছে, মঙ্গলবার প্রবেশ কুমারী 60 বছর বয়সী এক মহিলা মৈনপুরীর মহারাজ তেজ সিং জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। সেই সময় সেখানে কর্তব্যরত ছিলেন চিকিৎসক আদর্শ সেঙ্গার। ওই মহিলার পুত্র গুরুশরণ সিংয়ের অভিযোগ, চিকিৎসা না করে তিনি বসে মোবাইলে ফেসবুক ও ইনস্টাগ্রামে রিলস দেখছিলেন। বারবার অনুরোধ করা সত্ত্বেও কর্ণপাত করেননি তিনি, বরং নার্সিং কর্মীদের রোগীর যত্ন নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। শুধু তাই নয়, প্রতিবাদ জানালে ওই চিকিৎসক মৃতার ছেলের সঙ্গে দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ। গুরুচরণ সিং বলেন, মায়ের অবস্থা ক্রমশই খারাপ হওয়ায় চিকিৎসককে বারবার অনুরোধ করছিলাম। বিরক্ত হয়ে অবশেষে উঠে দাঁড়ান কর্তব্যরত চিকিৎসক, কিন্তু মায়ের চিকিৎসার পরিবর্তে তিনি আমাকে থাপ্পড় মারেন। পরবর্তীতে চিকিৎসক উঠে দেখে আসলে কোনো লাভ হয়নি, কারণ ততক্ষণে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ওই মহিলার। এদিকে এই ঘটনার পরই উত্তেজনা ছড়ায় হাসপাতালে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। ইতিমধ্যেই গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। এরপর পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান চিফ মেডিকেল সুপারিনটেন্ডেন্ট মদন লাল। তিনি বলেন, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ সত্য প্রমাণিত হলে
হলে ওই চিকিৎসকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আজকের পরবর্তী খবরটি হলো যাত্রী বোঝাই বিমানে হঠাৎ আগুন দক্ষিণ কোরিয়ায়। দক্ষিণ কোরিয়ার বুসানে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রী বোঝাই বিমান। অল্পের জন্য রক্ষা পেলেন 169 জন যাত্রী এবং পাইলট সহ 7 জন বিমানকর্মী। জিমহায়ে বিমানবন্দরে মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎই রানওয়েতে চলাকালীন আগুন ধরে যায় এয়ার বুসানের বিমানটিতে। সে দেশের সংবাদ সংস্থা ইয়নহাব জানাচ্ছে সে সময় বিমানটি হংকংয়ে উড়ান শুরু করতে চলেছিল, কিন্তু সেই সময় হঠাৎই বিমানের পিছনের অংশে আগুন ধরে যায়। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।